আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই আমার জুনাইরা ব্লগ এই পেজটি ফলো করো। আমি পড়তেছি প্রিয় প্রণয়িনী, লিখেছে জান্নাত নুসরাত। পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করল। ইশরাত নিজ হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে, চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপটপ পানিতে ভিজে যেতে থাকলো ইশরাত ও পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে নিজে মনে ভাবলো। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটার কাছ থেকে। আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া, ছোট উত্তর করে বাড়ির ভিতর প্রবেশ করলো। পুরুষটি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ইশরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারেনি? হয়তোবা অনেক বছর পর দেখা হওয়ার জন্য। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলেন সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা, দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন, মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। টার্কিশ সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসলো। শরীর মেজমেজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরে আলসি ঘুমালো। পাশে তাকিয়ে দেখলো ইশরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমাবো একটু পর, এটা শেষ করে। নুসরাত ইশরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখলো। হাত দিয়ে হাতড়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পিছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলে শরীরের গঠনে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো, জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিলেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরল। এমন সময় মেহেরুন্নেসা নিজের রুম থেকে বের হলেন। মেহেরুন্নেসার রুমের আলো এসে নুসরাতের চোখের উপর পড়ল। হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল নুসরাত আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাহিরে চলে এসেছে সে। কিরে দুটো কি পীড়িত করতাছস? আকস্মিক প্রশ্নে নুসরাত ভয় পেয়ে গেল। মেহেরুন্নেসার অগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, ইয়াহ দাদা, এসব কি বলো? তাহলে দুইটা এখানে কি করছো? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহেরুন্নেসার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহেরুন্নেসা ও কম যান না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। নুসরাত থাপ্পড় খেয়ে পিছন ফিরে তাকালো না। মেহেরুন্নেসাকে রাগানোর জন্য হেসে উঠল নুসরাত, দাদা তোমার হাতের জোর কমে গিয়েছে, একটুও ব্যথা লাগেনি, বুড়ি হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ল। আরশ তাকালো ফিনফিনে শরীরে মেয়েটা যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পিছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই ঝগড়ুটে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগলো। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। মেহেরুন্নেসা কখন থেকে আরশের পিছনে পড়ে আছে নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরশ কফি বানাতে বানাতে বলল, কিছুই চলছিল না। আমি জানি তোগা মধ্যে কিছুই চলতেছে দাদি, কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি, আর তুমি কি না কি ভেবে বসে আছো। তোমার চিন্তা ভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জড়াজড়ি করতেছিস, এখনই আমারে বুড়ি পাইয়া বোকা বানাবার চাও? তুমি কি নাটক দেখাইলা আরশ? আর মুখ দেখনি এইটা আমারে বিশ্বাস করা কও? আমি বুঝি, সব বুঝি। আজগুবি কথাবার্তা বলো, কি বোঝো তুমি? যাও ঘুমাতে যাও। ঘুমের চোখে কি দেখেছো? আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহেরুন্নেসাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ ওনার রুমে ঢুকিয়ে দিল। আরশ, আমি সব দেখা লইছি। কাল সকালে সবাইরে কমো, তুই আর নুসরাত ইন্টু করতেছিলি। মেহেরুন্নেসার কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরশ। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, গতকাল সকালে যা করার করো, যা বলার বলো, এখন ঘুমাও তো দাদি, ঘুমাও। রৌদ্রোজ্জ্বল সকাল। হাতে পানির পাইপ নিয়ে ইশরাত বাগানে পানি দিচ্ছিল। অতিরিক্ত গরম পড়ার রোদের তাপে গাছগুলো মরে যাচ্ছে। হঠাৎ বাড়ির দিকে চোখ গেলে দেখতে পেল গ্রে কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুদাম দেহের পুরুষ হেঁটে এদিকে আসছে। ইশরাত চোখ আলগোছে সরিয়ে নিল। কি করছো? বাগানে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন না ভাইয়া? না, এমনি জিজ্ঞেস করলাম। নাস্তা করে ফেলেছ? এখনও করিনি, একটু পর করব ভাইয়া। চলে আসো, একসাথে নাস্তা করব। আমি এখনও নাস্তা করিনি। ইশরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভিতর গেল। নাস্তার টেবিলে বসতেই অনেকে এসে নাস্তার টেবিলে জাইনের সাথে
লেগে বসলো। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি, ভাইয়ার সাথে একবার করে নাও বলে পরোটা বের করে অনিকাকে দিল। ইশরাত তোমাকে কিছু দিব? না ভাইয়া লাগবে না, আমার শেষ। জাইনের মুখ চুপসে গেল। ইশরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নুসরাতকে মুচড়ামুচড়ি করতে দেখলো। মাথা বিছানার দিকে দিয়ে বালি চেপে ধরে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে তাপ পরীক্ষা করে দেখলো স্বাভাবিক আছে কিনা। ফজরের ওয়াক্তে নামাজের পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল। শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান ঝালাপালা করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়ল। দরজা খোলা আছে, ভেতরে আসো। আরশ বাহিরে দাঁড়িয়ে রইল, ভিতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইশরাত তোমার ল্যাপটপটা একবার দেওয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে আছে, চাচা বলল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের উপর থেকে ইশরাত ল্যাপটপ এনে দিল আরশকে। পাসওয়ার্ড কি? 1421191812 ভাইয়া। যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যা আকারে গুনে নেবেন। ও এরকম সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করছেন। ইশরাত ওকে বলল যাতে চুলগুলো ব্যান্ড করে রাখে। সবসময় অগোছালো থাকে ওর চুল, আমার কীরকম লাগে দেখতে। ইশরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখলো মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালোভাবে মুখের উপর পরে এক পাশ ঘুরে রেখেছে। মেয়েটাকে বলেও চুল ব্যান্ড করা যায় না, এজন্য আম্মু মাঝে মাঝে দু একটা থাপ্পড় মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে এলো আরশ। ভাইয়া আর কিছু কি দরকার? আরে ওকে বলে দিবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে, মেয়ের মতো থ্রি পিস না হলে কুর্তা পরতে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় পরা। ও অনেক শব্দ করে কথা বলে, মেয়ে মানুষ গলা ফাটিয়ে কথা বলা ও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে, পরে আমি কিছু বলে দিলে ভালো হবে না। ঠিক আছে ভাইয়া। কথাগুলো বলে আরশ চলে গেল বড় বড় পা ফেলে। ইশরাত বিড়বিড় করে বলল এদের যদি সামনাসামনি দেখা হয় তাহলে কি হবে? নুসরাত তো কারোর কথাই শোনার পাত্রী নয়। এবার মনে হচ্ছে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। বিড়বিড় করা শেষে ইশরাত রেডি হতে গেল। ইশরাত চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে। ইশরাত সোনা রাগ করে না, রাগ করলে তোমার লাগে আরও ভালো। ইশরাত পায়ের জুতা খুলে হাতে নিল। এতদিন ধরে এর আজব কথাগুলো শুনে বিরক্ত। জুতো খুলে ঢিল মারল ছেলেটার মাথায়। নিশানা ঠিকঠাক, ছেলেটার মাথায় বারবার গিয়ে পড়ল জুতা। ছেলেটা হয়তো বুঝতে পারেনি ইশরাত জুতো খুলে ঢিল মারবে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। আজ তোর একদিন কি আমার একদিন? ইশরাত বাইয়ের জুতো খুললো পিটানোর জন্য। পিটানোর আগেই বাইক নিয়ে শো করে পাশ কাটিয়ে চলে গেল ছেলেটা। বেবি আজকে মনে হচ্ছে তোমার মাথা গরম, আগামীকাল দেখা করবো বেবি। ফ্লাইং কিস দিয়ে বলল বাই বাই। ইশরাত হাতে 5 হাত দূরে বাইক থামিয়ে আবার বলল বেবি কাল দেখা করবো, আজ তুমি ভার্সিটিতে যাও কেমন? শালা বদমাস, আরেকদিন হাতের কাছে পায় পিটিয়ে তোর অবস্থা কি করি দেখিস। আর যে মুখ দিয়ে ফ্লাইং কিস দিচ্ছিস ওই মুখটা আমি বাকিয়ে দিব। জুতা পরতে পরতে চিৎকার করে বলল ইশরাত বেবিটা বাই বাই। বাইক নিয়ে শো করে চলে গেল ছেলেটা। নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনও ঘুমিয়ে আছে। হাত দিয়ে ধাক্কা দিলেন, নরম সুরে বললেন কিছু খাবার খেয়ে নে। খাবো না, পেট ব্যথা করছে। এখনও কমেনি? পেট ব্যথার জন্য টেনে টেনে কথা বলো না। যা গিয়ে শাওয়ার নিয়ে আয়, আমি পানি গরম করছি, শাওয়ার নিলে ভালো লাগবে। কিছু খাবারও খেয়ে নিবি। খাবো না। চুপচাপ নিচে নেমে এসে টেবিলে বসবি, আমার যেন আবার তোকে না ডাকতে হয়। নুসরাত তেরামি করলো না, পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে করছে না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহেরুন্নেসা পিছন থেকে ডাকলেন আমার রুমে আয়। রবটের মতো হেঁটে গেল দাদির রুমে। মেহেরুন্নেসা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওনার পাশের বসার জন্য। আজ আর গায়ে লেগে বসলো না নুসরাত, নির্দিষ্ট দূরত্ব রেখে বসলো। আজ এত চুপচাপ হইয়া রইসস পেট ব্যথা করছে? মেহেরুন্নেসা বুঝিয়ে নিলেন যা বোঝার। প্রতি মাসে এরকম হয়, পেট ব্যথার জন্য 2-1 দিন বাচাল মেয়েটাও চুপচাপ হয়ে যায়। মেহেরুন্নেসা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অনুশোচনায় তার ভিতর দগ্ধ। সময় থাকতে কেন মানুষ বোঝে না, পরে গিয়ে সেটার জন্য আফসোস করতে হবে? তাহলে এরও ভুল করতো না কেউ। মেহেরুন্নেসা পান চিবাতে চিবাতে ভাবলেন বাড়িতে বড় চাচা বড় ভাইয়েরা থাকায় আজ আর চিৎকার করছে না, নইলে চিৎকার করে বাড়ির মাথায় ফেলতো। মেহেরুন্নেসা মাথায় হাত বুলিয়ে দিলেন নুসরাতের, দোয়া পরে ফু দিয়ে দিলেন কই মা যাইব, পেট ব্যথা আজই রাইতের মধ্যে চিন্তা করবার লাগবো না। আর আরশের থাইকা দূরে থাকিস, ও তোরে মনে হয় পছন্দ করে না।
নুসরাত শুধু মাথা নাড়ালো, পেটে এক হাত চেপে নিজের রুমের ভিতর ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরশ এসেছিল ল্যাপটপ দেওয়ার জন্য, নক করার আগে ঠাস করে দরজা লাগানোর জন্য অপমানিত বোধ করলো। আমাকে অপমান করার জন্য দরজা লাগিয়েছ এভাবে, নিজ মনে মন গড়া কথা ভেবে নিল আরশ। ওপাশের মেয়েটা জানতে পারলো না দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ইশরাতের ভার্সিটি থেকে বের হয়ে দেখা হলো জায়ান আর মোমোর সাথে। দুজন ফুচকা খেতে বের হয়েছে। জাইন ইশরাতকে জিজ্ঞেস করলো, এই এরিয়ার ভিতর কোনো ফুচকা হাউস বা রেস্টুরেন্ট আছে কি না? ইশরাত সনানন্দে উত্তর দিল, সামনে একটা শপিং মলের উপরের তলায় দারুণ ফুচকা পাওয়া যায়, দুজন ওখানে যেতে পারো। ইশরাত, তুমিও জয়েন করো আমাদের সাথে। আমার বাসায় যেতে হবে ভাইয়া। নুসরাত একা বাসায়, ও বোরিং ফিল করবে। কোনো একদিন আমরা সবাই মিলে ফুচকা খেতে রেস্টুরেন্টে যাব। আচ্ছা, সাবধানে যাও বাসায়, আমরা তাড়াতাড়ি আসছি ফুচকা খেয়ে। ইশরাত বাড়ির ভিতর প্রবেশ করে দেখলো ড্রয়িং রুমে মাহাদি বসে আছে। সালাম দিলে মাহাদিকে ইশরাত। মাহাদিও সালামের উত্তর দিল। ইশরাত কোনো শব্দ ব্যয় না করে পাশ কাটিয়ে চলে গেল। লিপি বেগম কিচেন থেকে ডেকে বললেন, আরশকে নিচে আসার জন্য বলিস, আর বলে দিস মাহাদি এসেছে। আচ্ছা। আরশের রুমের বাহির থেকে ইশরাত বলল, ভাইয়া আপনার ফ্রেন্ড আসছে, বড় আম্মু বলছে নিচে যাওয়ার জন্য, আপনার ফ্রেন্ড ড্রয়িং রুমে বসে আছে। রুমের ভিতর থেকে উত্তর দিল আরশ, আচ্ছা যাচ্ছি, অপেক্ষা করতে বলো। ইশরাত মেহমানদের কথা বলে রুমে চলে গেল। বিছানায় তাকিয়ে দেখলো নুসরাত শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে। পেট ব্যথা কমেছে? কমেছে। আরেকটা ওষুধ খেয়ে নিস। আচ্ছা। কথা বলা শেষে করে শাওয়ার নিতে চলে গেল ইশরাত। শাওয়ার শেষ করে বের হলে আসলো ওয়াশরুম থেকে। ইশরাত লেডিস গেঞ্জি আর প্লাজো পরেছে। নুসরাত ইশরাতকে জ্বালানোর জন্য বলল, আজ কিভাবে গেঞ্জি পরলি? দাদা দেখলে অজ্ঞান হয়ে যাবে। তার সুশীল নাতনি এসব কিভাবে পরেছে? ও তো এসব পরতে পারে না। ও এমজি, দূর, গরম প্রচুর লাগছে। গরমের কারণে কি মারা যাব? রুম থেকে বের হলে 3 পিস পরবো। তুই দাদির মতো ঠেস দিয়ে কথা বলা শিখে গেছিস। নুসরাত বোনের কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল। এসব কথা সে পাত্তা দেয় না। আরে মাহাদি, এহসান খানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়লো? হয়েছে, নাটক বন্ধ কর। আগামীকাল আসার জন্য বললে। কোনো দরকার? না, তেমন কিছু না, ছোটোখাটো দরকার, রুমে গিয়ে বলছি। এর মধ্যে লিপি বেগম ও রুহিণী নাস্তা নিয়ে হাজির হলেন। নাস্তার টেবিল রেখে কিচেন চলে গেলেন দুই বন্ধুকে একা ছেড়ে দিয়ে। অনিকা উপর থেকে একটা অপরিচিত ছেলেকে বসে থাকতে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। চিনা নেই জানা নেই ছেলেটার গায়ে গা লাগিয়ে বসে গেল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে অনিকাকে ধমক দিল। বজ্রকণ্ঠে ধমক শুনে বাড়ির কর্ত্রীরা কিচেন থেকে বের হয়ে আসলেন। আরিশা, ইরহাম, ইশরাত, জায়ান সবাই দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। লিপি বেগম বলছেন, কি হয়েছে বাবা, কাকে ধমক দিলি? অনিকার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও ম্যানার জানে না, ওকে ভালো করে ম্যানার শিখিয়ে দিবে। আর অনিকা, তোকে যেন দ্বিতীয়বার এমন করতে না দেখি। দেখলে তোর গালগুলো থাপড়ে লাল করে ফেলবো। অসভ্য মেয়ে, বড়দের সাথে কিভাবে থাকতে হয় কেউ শেখায়নি ওকে, চিনিস? তুই যে ওর সাথে লেগে বসছিস। সবাই উপর থেকে নিচতলায় নেমে আসলেও নুসরাত উপরতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশকে দেখতে লাগলো। ওখান থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে আরশকে মিডিল ফিঙ্গার দেখে বলল, উনি বাল করবেন, শালার এত ভাব কোথায় থেকে আসে? ইশরাতের চোখ হঠাৎ দ্বিতীয় তলার দিকে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, মেয়েটা এসব কি করছে? নিশ্চুপ পরিবেশে ইশরাতের কথা অনেক জোরালো শোনালো। সবাই ইশরাতের চোখ অনুসরণ করে উপরে তাকিয়ে দেখলো আস্তে আস্তে হেঁটে নুসরাত রুমের দিকে যাচ্ছে। আরশ ভ্রু কুচকে তাকিয়ে থাকালো শ্যামবর্ণের মেয়েটার পিছন দিকে। আজও মুখ দেখতে পারল না সে। নাজমিন বেগম ডাকলেন, এই নিচে এসে খাবার খেয়ে যা। নাজমিন বেগমের কথা উত্তর রুম থেকে চিৎকার করে দিল, এখন খাবো না, খিদে পায়নি, তুমি খেয়ে নাও আম্মা। ইশরাত, রুমে আয়, কথা আছে, বিড়বিড় করে বলল আরশ। কি বেয়াদব মেয়ে, বোনের নাম ধরে ডাকে। এই মেয়ে দেখে অনেকটা বেয়াদব হয়েছে। পাশে দাঁড়িয়ে শুনছিল মাহাদি কণ্ঠ নিচে নামিয়ে বলল, ওর কি দোষ? তুই দেখছিস মেয়েটা কি পছন্দ করছে না। গতকাল রাতে মেয়েটার বিষয় নিয়ে আমাদের বাসায় এসে চিড়চিড় করছিস, আর আজও মেয়েটা তোর সাথে নিজে থেকে এসে কথা না বলার জন্য তোকে পাত্তা দিচ্ছে না। তোর মতো এত সুন্দর একটা ছেলে, তাই তুই ওর ওপর জেলাস, তাই না? ভেরি ভেরি বেড। আরশ, তুই ওর এত পক্ষ নিচ্ছিস কেন? তুই আমার ফ্রেন্ড না ওর ফ্রেন্ড? মাহাদি ঠোঁট বাঁকিয়ে হাসলো, বিড়বিড় করে বলল, তোর বোনের। আরশ দাঁত খিচিয়ে বলল, কি?